অজয় দেবগনের ক্ষেত্রে যে একটা রক্ত মাংসের চরিত্র, আমার পাড়ারই যেন মানুষটা, সেইটা একটা অদ্ভুত রকম বিলিভ করেন। আর ভয়ঙ্কর তার চোখটাই বেসিক্যালি সম্পদ। ঠিক আছে, আমাকে প্রচুর লোকে গালাগাল দিচ্ছেন, দাঁত কিরমির করছেন, চোয়াল শক্ত করছেন, শুভঙ্কর সেনগুপ্ত মানে বদ লোক। আমার এটাই আমার কাছে পুরস্কার। প্রচুর সিনেমা রিলিজ করে, প্রচুর সিনেমা প্রচুর টাকা কামায়, কিন্তু দেশকে ভালোবাসার জায়গায়, দেশের ইতিহাসকে নিয়ে যাওয়ার জায়গায় যখন কোনো সিনেমা বিয়ন্ড সিনেমা হয়ে যায়, তখন তার নাম বোধহয় ময়দান হয়। এবং ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আজ আমি যার হাউসে, মানে তিনি আজ ময়দান কাঁপিয়ে সবাইকে হেলিয়ে দিয়েছেন, রুদ্রনীল। ওয়েলকাম। নমস্কার। তো আমি তো মানে তোমার ময়দান তো একদম রাজনীতি ছেড়ে মুম্বাই হয়ে বিশ্ব হয়ে ঘুরে আবার কলকাতায় অবস্থিত হয়েছে, কি ব্যাপার? আমার যেটা মনে হয় যে সব ময়দানেই সবাই লড়াই করছে, তার উইস্ট যে রেজাল্ট সেটার দিকে সবাই তাকিয়ে থাকে। বাট সিনেমার ক্ষেত্রে বা অভিনয়ের ক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি যে এই ময়দানে যতই খেলা হোক না কেন, খালি মনে হয় যে সামনের ময়দান আরো পড়ে আছে আবার অন্য চ্যালেঞ্জের জন্য। 2019-এ আমার জার্নি শুরু এই ফিল্মে। কঠিন অডিশন, তার মধ্যে দিয়ে সারা ভারতবর্ষ থেকে অভিনেতা অভিনেত্রী চয়েস করেছেন। পরিচালক, ময়দানের পরিচালক অমিত শর্মা। অমিত শর্মা অনেক সিনেমা করলেও তার খ্যাতি মূলত বেড়েছিল বাধাই হতে। মানে প্রত্যেকটা পরিবার ভারতবর্ষের বাধাই হো দেখেননি এরকম কম আছে। তো তারপর এরকম একটা চ্যালেঞ্জিং সাবজেক্ট, যে ইতিহাসটা চাপা পড়ে গিয়েছিল, ভারতের সোনা জয় করে এনে দেওয়া যে কোচ, তার যে ডেডিকেশন, যারা ফুটবল খেলা জানে বা জানে না বা খেলাতেও অতটা ইন্টারেস্টেড নয়, যে কোনো মানুষ তার জীবনে কি ধরনের বাধা আসে ইন রিয়েল লাইফ। কারণ এটা তো অন্যান্য যে সিনেমাগুলো হয়েছে সেগুলো একটা অধিকাংশ ক্ষেত্রে এটা কল্পিত চরিত্র করা হয়েছে, ফুটবল বা অন্যান্য খেলার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই। কিন্তু এটা একদম রক্ত মাংসের চরিত্র। হায়দ্রাবাদ থেকে আসা একটা মানুষ, সৈয়দ আব্দুল রহিম সাহাব, তার কলকাতায় আসা, এবং কলকাতায় ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের, সর্বভারতীয় ফুটবলের যেহেতু দেশের অফিস এখানেই ছিল, এইখানেই কোচ করতে আসা এবং এসে দেখা যে অধিকাংশই বাঙালি প্লেয়ার। এবং তার মনে হয় যে যে ফুটবলের ক্ষেত্রে আমরা ধাক্কা খাচ্ছি, বিফল হচ্ছি, এবার সেই ক্ষেত্রে ভারতীয় টিম মানে সারা ভারতবর্ষ থেকে খুঁজে খুঁজে ছেলে আনতে হবে, সেই কাজটা করা শুরু করেন। এবং এটা নিয়েই ফুটবল ফেডারেশনের যারা কর্তা ব্যক্তি, আমি যে চরিত্র করেছি, এবং লোকাল একজন খুব দুধে জার্নালিস্ট, আমার চরিত্রের নাম শুভঙ্কর সেনগুপ্ত, আর মিস্টার রায়চৌধুরী যেটা করেছেন বিখ্যাত অভিনেতা গজরাজ রাও, এই লোকেরাই পরিষ্কার এই কোচ অজয় দেবগন তার এগেনস্টে চলে যায়। সবাই কিন্তু ফলাফলটা জানে, এই ইতিহাসের ফলাফল আগে থেকেই আমরা জানি, কিন্তু জানা গল্প দেখতে গিয়েও লোম যে খাড়া হয়ে যাওয়া এবং উত্তেজনায় কখন চোয়াল শক্ত হয়ে যাচ্ছে, চোখে জল আসছে, সেটা করা যথেষ্ট কঠিন কাজ ছিল। এবং সেটা অজয় দেবগনের ডেডলি অ্যাক্টিং, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যারাই ছিলেন আমাদের টিমে, তাদের কাজ, এটা অমিত শর্মাজি ডিরেক্টর হিসেবে যেভাবে করেছেন। আর আমি থ্যাঙ্কস দেবো সবার আগেই হচ্ছে যে বনি কাপুরকে। দেখুন, প্রযোজক বনি কাপুর এমন জায়গার মানুষ, সেখানে কিন্তু ফুটবল নিয়ে এত আবেগ নেই বাঙালির যেমন আছে। বাংলায় চাপা পড়ে যাওয়া একটা ইতিহাস, সর্বভারতীয় ফুটবলের ইতিহাস, সেইটাই যে হাত দিয়েছেন, রহিম সাহেবের জীবনীটাকে তুলে ধরেছেন। যে টিমটা জাকার্তায় গিয়ে সোনা নিয়ে এলো, চুনি গোস্বামী এবং পিকে ব্যানার্জিদের মতো, অরুণ বাবুদের মতো, বলরাম বাবুদের মতো,
এই যে টিমটাকে গ্লোরিফাই করা এবং দর্শক চোখে জল ভিজিয়েছেন, একদম শেষে চোয়াল শক্ত হয়েছে, হাততালি হয়েছে, এই প্রাপ্তিটাই ডেফিনেটলি আমার যেটা মনে হয় যে ময়দানকে আরো বড় করে। অনেকে ভেবেছিলেন যে ময়দান মানে কলকাতার ময়দানের গল্প, গল্প কলকাতার পটভূমি, কিন্তু কলকাতার ময়দানটা নয়, খেলার মাঠকে খেলার ময়দান ময়দান। বলা হয়েছে এবং সেই যুদ্ধটাকে বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে দুজন আরো ইম্পর্টেন্ট প্রযোজক রয়েছেন বনি কাপুরজির সঙ্গে, অরুণাভ জয় সেনগুপ্ত এবং আকাশ চাওলা। তাদের প্রত্যেক মুহূর্তে গল্প নিয়ে রিসার্চ, আবেগ সেটাকে দেওয়ার যে চেষ্টা, দ্যাট ইজ কমেন্ডেবল। প্রচুর সিনেমা রিলিজ করে, প্রচুর সিনেমা প্রচুর টাকা কামায়, কিন্তু দেশকে ভালোবাসার জায়গায়, দেশের ইতিহাসকে নিয়ে যাওয়ার জায়গায় যখন কোনো সিনেমা বিয়ন্ড সিনেমা হয়ে যায়, তো তখন তার নাম বোধহয় ময়দান হয়। এবং তার একজন ক্ষুদ্র অভিনেতা হিসেবে ডেফিনেটলি আমার তো ভালো ক্ষুদ্র লাগছে। কি বলো, ক্ষুদ্র কোথায়, তুমি তো একদম আসল ময়দানেই তুমি খেলে দেখিয়ে দিলে। হ্যাঁ, এটা এটা মানে সত্যি আমি যেভাবেই ব্যাখ্যা করতে যাই না কেন আমার শব্দ চয়ন কম পড়ে যাচ্ছে, কারণ আমি জানি যে 2019 সালে তোমার সঙ্গে আমার একবার দেখা হয়েছিল ইফিতে সম্ভবত, এবং তখনই এই ছবিটার মুক্তি নিয়ে বা একটা দোলাচল হচ্ছিল, এবং তখন তুমি একটা কথা বলেছিলে আমার এখনো মনে আছে, আমার তো এই সবে শুরু হলো, এবার এই তো সবে এন্ট্রি হলো, এবং সেই যেখানে আমাদের দেখা হয়েছিল সেখানে আরো অনেক প্রবাদ প্রতিম সব পরিচালকেরা ছিলেন। শোলের, হ্যাঁ, শোলের ডিরেক্টর ছিলেন রমেশ সিপ্পি, এবং আরো অনেকে ছিলেন। আমি এটা দেখেছিলাম, আমি সবাইকে আজকে বলতে দ্বিধা নেই, তুমি গিয়ে সবার প্রণাম করছিলে। হ্যাঁ, এইটা মানে আমি সত্যি ভুলিনি, কারণ আমি আরো অনেককে দেখেছি আমার সাংবাদিকতার জীবনে যে প্রথম যখন দেখা হয় হ্যান্ডশেক করে, কিন্তু তুমি দেখা হওয়া মাত্র প্রণাম করা, এটা তোমার অ্যাক্টিং সত্তাটাকে কোথাও যেন একটা অন্যরকম ভাবে গ্লোরিফাই করেছিল। না, আমার শর্মিলা কি হয়, ধরো তুমি যখন খুব মন দিয়ে এই কাজটা করছো, তুমি একা লড়াই করেছো, খুব বড় কোনো নিউজ চ্যানেলের, খুব গুরুত্বপূর্ণ চ্যানেলের চেয়ার থেকে নিজে কিছু একটা করবে, আলাদা কিছু একটা করবে, ডেফিনেটলি এখন অনেক পোর্টাল এসছে, অনেক ইউটিউব ফরম্যাটের চ্যানেলস এসছে, তারাও কাজ করছে খুব ভালো, কিন্তু তুমি এবং তারা কিন্তু অনেক কিছু, অধিকাংশ জনই বিরাট কোনো কিছু ছেড়ে বা ঝুঁকি নিয়ে আসেন। এবং আমি তোমার ক্ষেত্রে বলতে পারি শর্মিলা, তুমি সেটা পড়েছিলে এবং এটাকে আমাদের বাংলায় বলে যে ধক লাগে। তো ডেফিনেটলি তোমার মিলিয়ন্স সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার জন্য শুভেচ্ছা তোমাকে এবং তোমার টিমকে। এবং সেই যে লড়াইটা, ওটাও তো একটা ময়দান। এবার এক্ষেত্রে আমার নিজের মনে হয়েছে, ধরো 2019 যখন আমাদের দেখা হয়েছিল গোয়াতে, ইফিতে, ভারতবর্ষের আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা সব থেকে বড় হয় আমাদের দেশের, সারা পৃথিবী থেকে গুণী লোকজন আসেন এবং সেখানে ভারতীয় সিনেমা, আমি কোনটা হিন্দি, কোনটা তামিল, কোনটা বাংলা, আমি ওইভাবে দেখি না। আর হিন্দি আমাদের তো রাষ্ট্রীয় ভাষা নয়, হিন্দি আমাদের দেশের সর্বাধিক প্রচলিত জনপ্রিয় ভাষা, না কমিউনিকেশনের ভাষা, একটা কমিউনিকেশনের জন্য হিন্দিটা অনেক বেশি প্রচলিত, একটা বেশি ল্যাঙ্গুয়েজ। এবার যে প্রোডাক্টের খদ্দের অনেক বেশি থাকে, সেই প্রোডাক্ট যে কোম্পানির মালিক তৈরি করেন, তিনি তাদের যারা শ্রমিক রয়েছেন, যারা কর্মী রয়েছেন, তাদের বেশি পয়সা মাইনে দিতে পারেন। আবার যে প্রোডাক্টের বিক্রি কম হয়, সেই প্রোডাক্টের যিনি মালিক, তিনি চাইলেও তার লেবারদের, তার শ্রমিকদের, তার কর্মচারীদের অত বেশি মাইনে দিতে পারেন না। ঠিক আমি এইভাবেই কিন্তু বাংলা সিনেমা বা হিন্দি সিনেমাকে দেখি। বাংলা ভাষা যখনই তার পরিচয় পরিচিতির জায়গাটা যত বেশি করে ছড়াবে, তত বেশি করে সেই ভাষা সম্বন্ধে জানবে। আমরা জানতাম যে ব্রিটিশ ইন্ডিয়ার সময় রাজধানী ছিল কলকাতা, তখন কিন্তু এই যে বাংলাকে সবাই চেনে জানে, অনেকেই যে বলেন যে তা শুধুমাত্র কেবল রবীন্দ্রনাথ ঠাকুর বা সত্যজিৎ রায়, এই দিগ্গজ মানুষ বা আরো যারা যারাই রয়েছেন, স্বামী বিবেকানন্দ, শুধুমাত্র তাদের জন্য নয়, তারা অবশ্যই একটা বিরাট গুরুত্বপূর্ণ, তাদের স্পেস দিয়ে হিট করেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গেও যেহেতু ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী ছিল হচ্ছে কলকাতা,
এবং বাংলা, সেই বাংলার ল্যাঙ্গুয়েজকে জানাও কিন্তু বাকি সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের বা মানুষের দায় হয়ে গেছিল। ঠিক আছে, মানে এখনো পর্যন্ত যদি কেউ গুগলে গিয়ে ভারতবর্ষ স্বাধীনতার পর যখন এই ভাগ হয়ে গেল পাকিস্তান, সেখানে পাকিস্তানের প্রথম পাকিস্তান কারেন্সি বলে যদি টাইপ করে, এখনো পর্যন্ত পাকিস্তানের প্রথম টাকায় কিন্তু বাংলায় লেখা আছে 100 টাকা। কারণ ওই যে ভাষার পরিচিতি, আমি এই কারণে কথাটা বললাম যে তারপর ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে বেশ কিছু লোক তারা প্রচুর মাথায় প্যাঁচ পয়জার কষে এবং রাজধানী দিল্লিতে নিয়ে চলে যায়। হ্যাঁ, সেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর ভয়েতে না, এখানে যারা বিপ্লবী ছিলেন তাদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণে, সে গল্প আলাদা। কেন লোকে বিভিন্ন বিপ্লবীদের কথা বলে, কিন্তু এই পশ্চিমবঙ্গে বা বাংলার মাটিতেই অনুশীলন সমিতি বলে সব থেকে বড় বিপ্লবীদের যে সশস্ত্র বিপ্লবীদের যে অর্গানাইজ টিম, সেখানে কে কে কাজ করেন আমি অপেক্ষা করে থাকি যে এই সাবজেক্টটা নিয়ে সিনেমা কবে কেউ বানাবে। তো যাই হোক, অনেক কিছু চেপে দেওয়া হয়েছিল, যেমন ঠিক স্বাধীনতার পরে এই রহিম সাহেবের গল্প চেপে দেওয়া হয়েছিল। কেন চেপে দেওয়া হয়েছিল জানি না, কিন্তু এটাই থ্যাংক ইউ যে একটা টিম, একটা দল, একটা গ্রুপ অফ পিপল, জি স্টুডিওজ, সেখানে ফ্রেশলাইন ফিল্মস এবং বেভিউ, মানে বনি কাপুরজির প্রোডাকশনস, তারা এবং অমিত শর্মাকে নিয়ে এসে প্রায় 7 বছর আগে, দ্যাট ওয়াজ 2000, ইফ আই নট রং, 2017 থেকে এই সিনেমার কাজ শুরু হয়েছে। এবং যে কারণে তখনও কিন্তু চুনি গোস্বামীরা এবং পিকে ব্যানার্জিরা বেঁচে ছিলেন বলে ছবির শেষে এদের দৃশ্য দেখতে পাওয়া যায় যে তারা ময়দানের জন্য মাঠে বসে শুট করছেন নতুন জামা কাপড় পরে। তো যাই হোক, যে প্রসঙ্গটা বলছিলাম যে বাংলার পরিচয় পরিচিতি, বাংলা সিনেমার পরিচয় পরিচিতি যাই হোক না কেন, হিন্দির বাজেট অনেক হতে পারে, কিন্তু আমরা অল্প বাজেটের মধ্যেই ন্যাশনাল অ্যাওয়ার্ড আমাদের এখানে পরিচালক বন্ধুরা যেভাবে আনতে পারেন, কোটি কোটি টাকার হিন্দি সিনেমার সব সিনেমা কিন্তু সেটা পারে না। তা আমাদের এখানে যেভাবে আন্তরিকতা নিয়ে কাজ হয়, দোষ খুঁত ভুল সব জায়গায় থাকে, তো সেটাকে তো রেসপেক্ট করতে হয়। এবং এই ভারতীয় সিনেমার ক্যানভাসে গিয়ে যে মানুষটা শুলে বানিয়েছিল, আমি তো তার পায়ে হাত দিয়ে প্রণাম করবো। তিনি আমার যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমি যে জগতে কাজ করছি, সেখানে প্রণম্য, অ্যাজ ওয়েল অ্যাজ এতগুলো বছর ধরে একটা সিনেমা চর্চিত হয়ে এখনো বেঁচে রয়েছে দর্শকের মনে। মানুষের মন ভালো রাখার দায়িত্বর মধ্যেও তো এন্টারটেনমেন্ট জগতের কাজটা পড়ে। আমাদের দেশে আমরা সবাইকে তো সবটা দিয়ে উঠতে পারিনি, এত বিপুল একটা জনসংখ্যা, রাজনৈতিক তর্ক বিতর্ক গুলো বাদ দিয়েই বলছি। তো সেখানেও তো সিনেমা জগতে একটা খুব ইম্পর্টেন্ট কাজ করছে। ময়দানের আগে চাক দে ইন্ডিয়া সেই কাজ করেছে অন্যরকম ভাবে, ময়দান আরো অন্যরকম ভাবে করলে। তো প্রত্যেকটা মানুষই প্রণম্য যারা যারা কন্ট্রিবিউট করছেন এবং যাদের কন্ট্রিবিউশন দেখে শেখবার মতো, যারা আমরা সিনেমা জগতের কর্মী। আমি শুধু এখানে সিনেমা বলে ছোট করব না, যারা সিনেমা, থিয়েটার, যাত্রা, যারা সমাজ চিত্র তুলে ধরে, সেই পুরো তাদের তো পায়ে হাত দিয়ে প্রণাম করতেই হয়। হ্যান্ডশেক, আমার মনে হয় যে হ্যান্ডশেক করবার অবশ্যই একটা প্রবণতা রয়েছে, যেটার সঙ্গে নমস্কারটা কোভিড আসবার পর ভারতবর্ষ কিন্তু দেখিয়ে দিয়েছে, গ্রিট করতে গেলে একটা দারুণ উপাদান হচ্ছে নমস্কার। সারা পৃথিবী কিন্তু সেটা এখন জেনে গেছে যে মানে সনাতনী ভারতবর্ষের যে এই কায়দাটা, এইটা খুব ইন্টারেস্টিং। তো যাই হোক, সেই সময় থেকেই 2019-এর সময় থেকে আমাকে অডিশনস পাঠানো এবং ফোন করে বলা যে बधाई हो का डायरेक्टर अमित शर्मा जी एक फिल्म बनाने के लिए जा रहे हैं, उधर एक इम्पोर्टेंट कैरेक्टर के लिए आपको सोचा गया है, लेकिन आपको तो ऑडिशन देना पड़ेगा। তো অডিশন দেওয়াটা বম্বের কাজের নিয়মের মধ্যেই পড়ে। যারা যারা বম্বের কাছাকাছি থাকেন তারা গিয়ে অফিসে গিয়ে দিয়ে আসেন। সেখানে কাস্টিং ডিরেক্টররা থাকেন, তারা প্রাইমারিলি চুজ করেন, তারপর ডিরেক্টরিয়াল টিম চুজ করেন। এক্ষেত্রে যারা প্রযোজকেরা ছিলেন তারাও সত্যি চিন্তিত ছিলেন যে এত ইম্পর্টেন্ট একটা চরিত্র, যেখানে অজয় দেবগন স্যার বা গজরাজ সাজের মধ্যে এত ভার্সেটাইল যারা অ্যাক্টররা রয়েছেন, একদিকে এরম দুটো বড় বড় তাবর স্তম্ভ, তাদের সঙ্গে ইকুয়ালি অভিনয় করতে গেলে হাত পা সত্যি ঠান্ডা হয়ে যায়। আমার যে সিনটাকে নিয়ে বেশি মাত্রায় চর্চা হচ্ছে, যেখানে আমি রহিম সাহেবকে মানে অজয় স্যারকে আমি বার করে দিই, সবাইকে বলি হাত তুলতে,
এবং তারপর আবার যখন যেখানে আবার ভোটে উনি যখন ফিরে আসেন ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে, যে আমাকে একটুখানি কোচ করতে দিন, আমি ভারতের জন্য সোনা নিয়ে আসবো, তখন আবার যখন এই হাত তোলাতেই রহিম সাহেব জিতে যান, শুভঙ্কর হেরে যায়। তো এই দুটো দৃশ্যই যেটা দর্শকদের জানাবার, যে আমার একদম প্রথম এবং দ্বিতীয় দিনে শুটিং হয়েছিল, দ্যাট ওয়াজ টু টাফ। একজন ভারতবর্ষের এত একটা তাবড় একটা ভার্সেটাইল স্টার, অজয় দেবগন ইজ বেসিক্যালি, বিভিন্ন হিরোরা রয়েছেন দারুণ দারুণ গুণী, কিন্তু অজয় দেবগনের ক্ষেত্রে যা রক্ত মাংসের চরিত্র, আমার পাড়ারই যেন মানুষটা, সেইটা একটা অদ্ভুত রকম বিলিভ করেন। আর ভয়ঙ্কর তার চোখটা ইজ বেসিক্যালি সম্পদ। আমাদের এই সিনেমার ক্ষেত্রেও দেখেছি, কতই বা ডায়লগ ছিল, চোখা চোখা গাল ভরা ডায়লগ তার খুব কম। তার যে বেদনার লড়াই, বেদনার যে সংঘর্ষ, এই বাধাগুলো, মানে শুভঙ্কর এবং রায়চৌধুরী, রুদ্রনীল এবং গজরাজ স্যার, এই দুটোর এগেনস্টে ফাইট করতে করতে গিয়ে ওই জায়গায় পৌঁছানো, দ্যাট ইজ জাস্ট কমান্ডেবল। এবং প্রথম দিনই আমি শুটিং করছি, জাস্ট রাজ স্টুডিওতে ঢুকছি, এবং প্রথম দিনই পরিষ্কার আমার দৃশ্যই রয়েছে এত কঠিন একটা এত কঠিন বাবা। প্রথম কথা তো ওই মানে অস্ট্রাক ব্যাপারটা গেট ওভার করাটা একটা চ্যালেঞ্জ থাকে। আমি জানি যে তুমি দীর্ঘদিনের পরিশীলিত অ্যাক্টর, কিন্তু তাও এই যে একটা বিশালত্ব, সেটাকে পেরিয়ে প্রথম দিনের শটটা ওইরকম দেওয়াটা ডেফিনেটলি টেনশন হয়, কারণ একজন টেকনিশিয়ান এক ফ্লোরে আমার কেউ বিন্দু মাত্র চেনা নয়। আমার যদি কোনো অসুবিধাও হয়, মানে মানসিক অসুবিধার কথা বলছি, এখানে আমি বুম্বাদাকে বলতে পারি, বুম্বাদা রিয়াজ কর, আর একবার বুম্বাদা বলবেন হ্যাঁ চল। তো ওখানে তো সেই স্কোপটা নেই, যে প্রথম বেশ কিছু দৃশ্য অভিনয় করবার পর অজয় স্যার নিজেই কিন্তু আমাকে সেই কমফোর্ট জোনটা দেন। তাহলে এবং যখন কি হয়, আমাদের যখন ক্লোজ শট হয়, যখন শুধু আমার মুখে ক্লোজ, আমি দর্শকদের সুবিধা করবার জন্য বলছি, যখন এক ক্যামেরাতে একই ফ্রেমেতে ধরুন আমাকে এবং অন্য অ্যাক্টরকে দেখতে পাওয়া যাচ্ছে, তখন তারাই ডায়লগ বলেন, অন্যজন প্রতি ডায়লগ বলেন, কথা চলে। কিন্তু যখন ক্লোজ হয়, যখন কাছ থেকে দেখানো যায়, তখন শুধু তিনিই থাকেন আর আশপাশটা ফাঁকা হয়ে যায়। আপনাকে কৃত্রিমভাবে ভেবে নিতে হয় যে আশপাশে সবাই রয়েছেন, আর অজয় স্যারের ডায়লগ বা অন্য যে কোনো বড় অ্যাক্টরের ডায়লগ, যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকেন তারা ওই ডায়লগটা বলেন। মনে রাখতে হবে, আসল অভিনেতা যেভাবে আপনাকে বলবে সেই অনুযায়ী আপনি রিয়াক্ট করে ডায়লগ বলবেন। এই ক্ষেত্রে যেহেতু আসল অভিনেতা তিনি রেস্ট নিচ্ছেন, তখন তার হয়ে প্রক্সি দিচ্ছেন যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, দুটো অ্যাক্টিং এর মেজাজ তো এক নয় একদম। ফলত আমি যে অজয় দেবগন স্যারের যে গলাটা পেয়ে, তার ওই ব্যারিটন ভয়েসটা পেয়ে আমি যে উত্তরটা দেব আমার চরিত্র অনুযায়ী, যিনি ওনার হয়ে প্রক্সি দিচ্ছেন, সেটাতে তো আমার সেই মেজাজটা বেরিয়ে আসবে না। ঠিক। অজয় স্যার সঙ্গে সঙ্গে বলেছিলেন যে আমান জি আপ थोड़ा बैठ जाइए, শুভঙ্কর দাদা কা কিউ मैं दे देता हूँ। মানে ওনার প্রত্যুত্তরে যে ডায়লগের টোনটা, ওটা আমি নিজেই দাঁড়িয়ে থেকে পুরোটা নিজে করিয়েছিলেন। এবং আরেকটা দৃশ্য ধরো আমার মনে আছে, যেখানে লখনৌতে শুটিং হচ্ছে, যেখানে ফুটবল ফেডারেশনের প্রেস মিট চলছে, গজরাজরাও বসে রয়েছেন, যেখান থেকে জানতে পারা যায় যে ইন্ডিয়া টিম বিদেশে জাকার্তায় যেতে পারবে না, কারণ ডিউ টু এই টিম তো একে যেতেই না, তাই এদের জন্য বাড়তি খরচ কেন। এখানেও একটা বড় ধাক্কা খান সৈয়দ রহিম সাহেব, মানে অজয় দেবগন। এবং আমি মিটিং থেকে উঠে বেরিয়ে এসে একটা ফোন আসে, আমি সেই ফোন রিসিভ করতে যাই, উনি তখন এগিয়ে আসেন এবং আমাকে বলেন যে শুভঙ্কর বাবু ইয়ে कैसे हो सकता है। তো তখন আমি বলি যে আমি তো পুরো ঠিকাটা তো নিয়ে নেই, খুব পোলাইটলি বলি, কিন্তু তাচ্ছিল্যের সঙ্গেই বলি। এখানে খুব মানে কন্ট্রোল অ্যাক্টিং এর জায়গায় যেতে হয়েছে। এই শটটা দেওয়ার সময় না বারবার একটা মাছি উড়ে এসে ডিস্টার্ব করছিল আমাদের দুজনের মাঝখানে। অজয় জি আমি যে দাঁড়িয়ে রয়েছে, একটা মাছি ঘুরছিল, তার মাঝখানেও যেহেতু আমার অনেক বড় ডায়লগ ছিল, অত টাফ ইমোশনের ডায়লগ, তো অজয় স্যার সেটা বারবার লক্ষ্য করেন। আমি নতুন সেই অর্থে, অত বড় ফিল্ম ইন্ডাস্ট্রির অত বড় ছবিতে। অজয় স্যার নিজেই বলেন যে কাট कीजिए शॉट, रुद्रनील दादा का डिस्टर्ब हो रहा है, 1 मिनट रुकिए বলে নিজে উনি স্প্রে নিয়ে আসেন, নিজের একটা মসকিউটো স্প্রে আছে, আমাকে নিজে ধরে চারদিকে ঘুরিয়ে ফিরে গাতে চুল ফুল নিজে ধরে ঠিক করে স্প্রে করে দেন।
और बोले ये मेरे संग रहता है, मतलब ये डिस्टरबेंस कभी कभार हम्म बहुत सारी जगह पे हो जाते थे, डिस्टर्ब हो जाता, अगर डिस्टर्ब कोई हो जाए तो सही तरीके से डायलॉग नहीं नहीं बोल बोल पाते पाया वो। था। तो अभी शायद आपको ये मच्छर डिस्टर्ब नहीं करेगा। अगर आपका एक्टिंग खराब हो जाएगा ना यहाँ, तो पूरा বাহ। মেয়েরা भी খারাপ হয়ে যায়গা। তো এই যে একজন বড় অভিনেতা একটা মানুষ হুম তখন হয় যখন তিনি খুব বড় সহ অভিনেতা হন। হুম লোকে মনে করেন যে সহ অভিনেতা কথাটা খুব আহ, আহ, সোজা একটা কথা, তা নয়। একই ফ্রেমে যখনই যারাই কাজ করছেন, কারোর তো ডায়ালগ নেই, হুম 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 তিনি ডায়ালগ বলছেন না, কিন্তু তার প্রেজেন্সটা একটা খুব ইম্পর্টেন্ট। তো এই জায়গাটা ইজ ভয়ঙ্কর ইম্পর্টেন্ট। এবং কেন তারা এত বড় অভিনেতা হয়েছেন, উনি বা গজরাজ রাও, একই কথা বলবো আমি, দ্যাট ইজ রিয়েলি কমেন্ডেবল। যে পারস্পরিক সম্মানবোধ, ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ব যদি না কাজ করে, তো তাহলে কিন্তু একটা সিনকে ভালো করতে গেলেই ডিরেক্টর তো বলে দিচ্ছেন, বুঝিয়ে হুম হুম দিচ্ছেন হুম अमित হুম शर्मा जी হুম बार बार प्रत्येक शॉट में। और पर शेषे बोले अच्छा रुद्रनील सर आप तो खुद लिखते हैं, হুম तो मतलब आपका दिमाग में कुछ ना कुछ है। হুম 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 अगर आप डायरेक्टर होते तो ये शॉट में आप कैसे एक्टिंग करते, হুম, वैसा करके और एक टेक दीजिए, আচ্ছা। जो अच्छा हो जाएगा मैं वो लगाऊंगा, नाम तो मेरा होगा दादा। তো এটা এটা শুনে মনে হয় লিবার্টি, কিন্তু যিনি ওখানে যারা প্রডিউসার, তারা হুম প্রত্যেকটা দিন কিন্তু প্রডিউসাররা কিন্তু ফিল্ম মেকিং অনেকটা বেশি জানেন। হুম হুম এবার হয়টা কি বাংলার ক্ষেত্রে অনেক সময় আমাদের যেটা হয়ে যায়, যে লোকটা পয়সা দিচ্ছে, যার অনেক পয়সা, হুম সেই প্রডিউসার। বম্বের ক্ষেত্রে কিন্তু হুম তেমনটা হুম হুম নয়। হুম 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 প্রডিউসার মানে হচ্ছেন, তার পয়সা থাক বা না থাক, যিনি কনসিভ করছেন মানে হুম জন্ম দিচ্ছেন, তিনি কিন্তু ডিরেক্টরের মতোই সকালবেলা থেকে রাত্রিবেলা ফিল্ম কি করে কিভাবে শট নিলে, কিভাবে অভিনয়টা হলে দৃশ্যটা জমবে, তা ডিরেক্টরের মতোই সমানভাবে জানেন। হুম এবং তারা প্রত্যেকেই সকালবেলা থেকে রাত্রিবেলা অবধি ঠায় ডিরেক্টরের পাশেই বসে থাকতেন এবং ডিরেক্টরের সঙ্গে আলোচনা করতেন হুম যে হুম শট আর কিভাবে নেওয়া যেতে পারলে বেটার হয়। অমিত শর্মা দারুণ বড় ডিরেক্টর, হুম হুম কিন্তু এটাও দেখেছিলাম যে কিভাবে তারা একসঙ্গে আলোচনা করছেন কি করে ইমোশনালি একটা দৃশ্যকে, কারণ ময়দান ইজ বিয়ন্ড সিনেমা, ময়দান একটা ইমোশন, হুম লোকে হুম দেখলেই বুঝতে পারবে যারা যারা দেখেছেন। বা আমি সবাইকে অনুরোধ করবো, যারা ফুটবল তারা জানেন বা জানেন না, তাতে it কিচ্ছু doesn't যায় আসে matter, না, একদমই ডাজন্ট ম্যাটার। যে ওই 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 লড়াইটা কোথাও একটা, আমরা প্রত্যেকেই জীবন যুদ্ধে কোথাও না কোথাও অসুবিধার মধ্যে পড়ি, কোথাও না কোথাও আমাদের বাধা আসে, ঠিক। কোথাও না কোথাও কিন্তু আহ, ওখানে অঞ্জনদা বলে একটা চরিত্র হুম আছে, যিনি হুম হুম আগের প্রেসিডেন্ট ছিলেন, যাকে সরিয়ে দিয়ে আমি সরিয়ে দিই। ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের হুম এই হুম দুষ্টু লোকটা যে প্রেসিডেন্ট হয়, ঠিক আছে, আমাকে প্রচুর লোকে গালাগাল দিচ্ছেন, দাঁত কিরমির করছেন, চোয়াল শক্ত করছেন, শুভঙ্কর সেনগুপ্ত মানে বদ লোক, আমার এটাই আমার কাছে পুরস্কার। বিকাশ রায়কে একবার জুতো ছুঁড়ে মারা হ্যাঁ হ্যাঁ হয়েছিল হ্যাঁ এটা নীল দর্পণ, না নীল দর্পণ না, 1942 আমার যে নাটক, বিয়াল্লিশের হ্যাঁ নাটকটা। 42 নামে নাটকটাতে ওরকম। হুম। তো আমার উনি বলেছেন এটাই পুরস্কার, এবং আমি সেটাই বলবো যে আমি বা গজরাজ রাও, হুম হুম আহ, গজরাজ রাও তো ডেফিনেটলি অত বড় অ্যাক্টর, আমার যতটুকুই জায়গায় যতটা মানুষ নিন্দে করবে যে জঘন্য খারাপ চরিত্র, ততই আমার কাছে যে হাত পরিষ্কার তালি। আশীর্বাদের মতো আসবে যে আমি আমার চরিত্রটাকে মন দিয়ে করতে পেরেছি। আর একটা কথাই আমি বলবো, এটার সঙ্গে অ্যাড করবো আম, শর্মিলা, যে যতটুকুই প্রশংসা সারা ভারতবর্ষ থেকে আমার কাছে আসছে, সমালোচকেরা যারা চিত্র সমালোচক, তারান আদার্স থেকে শুরু করে কমল নাহাটার মতো এত দিগ্গজ ব্যক্তি ভারতবর্ষের চিত্র সমালোচক, তারা অজয় দেবগন, গজরাজ রাওজি, হুম হুম এই তাবুর অ্যাক্টরদের সঙ্গে যখন আমার জন্য সুপার বা ব্রিলিয়ান্ট এই হুম শব্দটা যখন বলছেন, তো তখন এই ক্রেডিটটা আমার নয়, আমি বিলিভ করি এই ক্রেডিটটা টলিউডের, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির। তার কারণ আমি অভিনয়টা করতেই পেরেছি কারণ আমি এই বাংলা থেকে যেটা শিখেছি, এটা আমার পরিচালক প্রযোজকরা ছাড়াও আমাকে গাইড করে শিখিয়েছেন আমার যারা রাইটার, যারা কো অ্যাক্টার, যারা হুম আমার সহ অভিনেতা, হুম হুম যারা আমার থেকে বয়সে ছোট, সমবয়সী বা বড়, হুম হুম তাদের প্রত্যেকের সঙ্গে কাজ করতে করতে শিখেছি। এবং আমাদের টেকনিশিয়ানসরা, হুম হুম যারা সাউন্ড বা লাইটের মানুষ, যাদের হয়তো কেউ ছবি দেখেননি, তারা কোনোদিনই এইভাবে বিখ্যাত হতে পারেন না,
তারা শিখিয়েছেন যে কিভাবে কোথায় ডায়লগ বলতে হয়, কিভাবে ঠিক লাইটটা মানে আলোটা হুম নিতে হয়, হুম হুম কিভাবে থ্রো করতে হয়। যদি এইটুকুও ঠিক করতে পারি, ক্রেডিট গোজ টু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সকল কলাকুশলী, পরিচালক, প্রযোজক যারাই সেই রয়েছে। যাদের যাদের কথা মানে তাদেরকে ক্রেডিট দিচ্ছ যারা তোমাকে কাজ দেয়নি, এটা কি করে বলো? তো তারা কাজ দেয়নি নয়, কিন্তু অনেক দিন ধরেই তারা তো কাজ তারা। দিতে পারেনি। পশ্চিমবঙ্গে যে আহ, রাজনৈতিক পরিবেশ, একটা সামাজিক পরিবেশকে আহ, ধুলো কাদা মাখিয়েছে বা মাখাচ্ছে, সেই মেশিনারিতে সবাই পড়ে গেছে। হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের, আমি কেন, আমি ছাড়া প্রচুর নিরপেক্ষ মানুষ রয়েছেন, আমি তো কোনো রাজনৈতিক দলের হুম সঙ্গে জড়িয়ে, কিন্তু প্রচুর নিরপেক্ষ মানুষ রয়েছেন, তারা জানেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটে, যেখানে শাসক দলেরই ধরুন রাজ চক্রবর্তী বলুন বা দেব, এমএলএ হুম এমপি, হুম তাদের শুটিংও বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের উপরেও অনেক নিয়ম নীতি চাপিয়ে দিয়েছে কিছু শাসক দলের নেতা, তৃণমূল সরকারের। মাননীয় মুখ্যমন্ত্রী জেনেছেন, তারপরেও কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরই দলেরই দেবের সিনেমা তো নন্দনে চলতে দেওয়া হুম হয়নি, তিনি মিঠুন চক্রবর্তীকে কাস্ট কাজ করেছিলেন বলে। করেছিলেন বলে। ইভেন তাদের দলে সায়নী ঘোষ, হুম সে তো আহ, আহ, সত্যজিৎ রায়কে নিয়ে বানানো হুম সিনেমা অনিক দত্ত যেটা করেছিলেন, হুম সায়নী ঘোষ থাকা সত্ত্বেও তো নন্দনে চলতে হুম দেওয়া হয়নি। রুদ্রনীল ঘোষকে তো এই কারণেই বাকি পরিচালকেরা, প্রযোজকেরা তারা ভালোবাসলে, পছন্দ করলেও 2020 সাল থেকে হুম তারা কাজ দিতে পারেননি। কারণ সিনেমা যদি বড় বড় হলগুলো, যেখানে টিকিট বিক্রি হয়, টিকিট বিক্রি হয়ে যে টাকা খরচ হলো সিনেমা বানাতে, সেই টাকাটা উঠে আসে, যদি এই বড় হলগুলোতে চলতেই না হুম পারে হুম হুম শাসক দলের অঙ্গুলি হিলনে, হুম তো তাহলে তারা তো লস করবেন। তারা ইচ্ছে থাকলেও তো আমাকে বা আমার মতো প্রচুর অভিনেতা রয়েছে, নিতে হুম পারছেন না। বম্বেতে তো এটা হয় না। আমি যখন ময়দানের খবর শেয়ার করেছিলাম সোশ্যাল মিডিয়ায়, হুম যখন ট্রেলার লঞ্চ হলো এবং সবাই আমায় জড়িয়ে ধরেছেন, হুম হুম খুব হুম ইন্টারেস্টিং একটা ব্যাপার, আমার এক বন্ধু বলেছিল যে বম্বেতে তো স্টার কিডসরা ছাড়া, হুম। মানে স্টারের ছেলেমেয়েরা ছাড়া একে অপরকে তো জড়িয়ে ধরার রীতি নেই, ও তা আপনাকে কেন জড়াচ্ছে? তো আমি বলেছিলাম যে এটা কাজের প্রতি ভালোবাসা। আমি তো সত্যি মুম্বাইয়ের তো স্টার নই। ঠিক ঠিক। আমার আগে যারা গেছেন গৌরবান্বিত করেছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে, যে বাঙালিরা, হুম সেটা মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে উৎপল দত্তের মতো তাবড় অভিনেতা, তারপর একটা বিরাট গ্যাপ গেছে, আমি পুরুষ অভিনেতাদের কথা বলছি, তারপর তো শাশ্বত চ্যাটার্জি, রাজেশ শর্মা, তারপর তো আস্তে আস্তে পরমব্রত যিশু। হুম হ্যাঁ, দিব্যেন্দু কাজ করে, হুম দিব্যেন্দু বাংলায় খুব একটা যে কাজ কাজ করার করেন। ইন্টারেস্ট হুম ওর ছিলই না, ওর ছিল হচ্ছে হিন্দিতে কাজ হুম হুম করবে, বেহালার ছেলে, এখন চুটিয়ে হুম কাজ হুম করছে, দারুণ কাজ দারুণ করছে। কাজ করছে। দিব্যেন্দু একেবারেই চলে গেছিল ওখানে। তারপর আস্তে আস্তে আবির গেছে, অনির্বাণ গেছে, ওটিটির কাজ হুম হুম করেছে, হুম সিনেমার কাজ করেছে। উম, আহ, বাকি অন্যান্যরাও করছেন, আমাদের মেয়েদের মধ্যে পাউলি দাম, বেশ কিছুদিন স্বস্তিকা, ধরে। তারা ইন্টারেস্টিং কাজ করেছে, সৌরসিনীও কাজ হুম করেছে। তো আমার একটা চাপ কাজ করছিল যে আমি আহ, যেন আহ, এমন মানের খারাপ কাজ না করি, হুম এর আগে আমার যারা অগ্রজ, তারা বন্ধুস্থানীয় বা সিনিয়র, তারা বাংলার যে গৌরবটা ওখানে তৈরি করেছেন তাদের পারফরমেন্স দিয়ে, সেটা যেন কোনো ক্ষেত্রে আমি ম্লান না করে দিই, হুম খারাপ না করি। এইটাই ছিল আমার নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। এইটুকুই বলতে হুম পারবো। হুম হুম আহ, আরো একটা জিনিস হয়, আমি যখন কাজ করছি, আমার কাজের উপরে কিন্তু নির্ভর করছে আমার বা আমাদের আমাদের পরবর্তী যে জেনারেশনটা, ইয়াং জেনারেশন হুম এখন কাজ করছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেটা টেলিভিশন বলো, ওয়েব বলো বা সিনেমা বলো, তাদের কাস্ট করতে গিয়ে হিন্দি সিনেমার লোকজনের মনে যাতে না হতো रुद्रनील तो खराब कर दिया, तो बंगाल से और भी कोई आएगा तो वो तो खराब ही करेगा, তো তাদের রাস্তাটাও কঠিন হতো। কঠিন হতো। এই দুটো কোথাও জিনিস আমার মনে হয় সারাক্ষণ কাজ কাজ করতো। করেছে। কিন্তু যাই হোক, হুম মানুষের হুম। ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে সেইটা কষ্ট করে উতরে গেছি। কষ্ট না, মানে অত্যন্ত দারুণ ভাবে উতরেছো, এবং এখনো তোমার আহ, আসল যেসব অ্যাওয়ার্ড, মানে তোমার তো, আমি যেখানে বসে আছি তার এই দিকে, মানে বাম দিকে সব অ্যাওয়ার্ডের রাশি রাশিকৃত অ্যাওয়ার্ড,
সেটার সঙ্গে আরো কিছু কিছু যুক্ত হতে চলেছে অবিলম্বে। সেটার জন্য কয়েক মাস হয়তো অপেক্ষা করতে হবে। জানি না, মানে দেখো সেগুলো সেগুলো হয়তো সেগুলো বলতেই পারো রয়েছে ব্যাপার। ভগবানের এটাই বলবো যে তবে ছবিটার পরে অজয় দেবগনজি আমাকে বলেছিলেন যে কাজল ম্যাডামের সঙ্গে একটা সিনেমা কলকাতাতেই শুটিং হলো, আবার বোম্বেতে হচ্ছে মা বলে, সেই সিনেমাটাতে কাজ করবার উনি বলেছিলেন। আমি সেটা করতে পারিনি ডিউ টু সাম আদার থিং। তারপর উনি আবার নিজের ফিল্ম যখন প্রিমিয়ার ছিল বম্বেতে, আমাকে বললেন যে রুদ্র, वो আমাকে शुभंकर दादा इधर सुनिए, मैं तो हर बार आपको देखता हूँ और चौंक जाता हूँ, ये आदमी कैसे वो शुभंकर बन जाता है। তো দাদা দাদা বল খুব সম্মানের সঙ্গে কথা বলে, এটাও শেখবার যে অত বড় একজন স্টার। তো আমি বললাম যে দাদা मैं तो काम नहीं कर पाया इसमें। बोले कोई बात नहीं, नेक्स्ट कुछ फिल्म के बारे में चर्चा चल रहा है, एक संग काम करें। बहुत अच्छा लगा आपका काम, बहुत अच्छा लगा। তো গজরাজ জিও ফোন করে বলেন কি, বাংলা বলতে পারেন, কি মজা লাগছে? কেন? रिलीज हो गए भाई, हम दोनों का जोड़ी का तो बहुत गंदा तारीफ हो रहा है। তো এই যে ঘেন্নার প্রশংসা, চরিত্রগুলো যে জ্যান্ত না হয়ে উঠলে এই ঘেন্না আসে না, তবেই তো সফল। তারিফ হয় না? ঠিক আছে, মজা মে রহো, ঠিক আছে, আবার একসঙ্গে কাজ করবো রুদ্র। তো দ্যাট ইজ রিয়েলি ইন্টারেস্টিং, দ্যাট ইজ এটাই খুব ভালো লাগা। জেনারেলি এই ভালোবাসাটা পাওয়াই কোথাও একটা আরো ভালো কাজের জায়গা দিয়ে দেয়। তো ডেফিনেটলি তার মানে বাংলা কাজ অবশ্যই করব, হিন্দি কাজ এলে তো করবো, হিন্দির একটু মানে পারিশ্রমিকটা একটু বেশি পাওয়া যায়। হ্যাঁ, সে তো ঠিকই। তোমার আর কি দরকার, এত সুন্দর প্যালেশিয়াল হোম আছে, এটা তো করবে তো তুমি একাই, এটা তো তোমার পরিষ্কার, সঙ্গে তো আর কেউ ভোগ করছে না। তাহলে এবার যেটা হয় সেটা ওই আর কি, যতটুকু যাই বাড়ি ঘরদোর বানাতে পেরেছি। একটা সময় তো ধরে না, তোমরা সবাই জানো যে 3.5-4 বছর স্ট্রাগল করার সময় খেতেই পেতাম না, আমি রাজ আমরা সবাই। এবার তারপর ওই একটাই চ্যালেঞ্জ ছিল যে মন দিয়ে কাজ করব, ব্যাস কাজ করার চেষ্টা করছি। এবার বাকিটা পরিষ্কার একদম দর্শকদের হাতে, কারণ দর্শকরা যদি আমায় পছন্দ না করতেন আমি এতগুলো বছর সার্ভাইভ করতে পারতাম না, বা ইন্ডাস্ট্রি থেকে রোজগার করতে পারতাম না। সেটা যখন আমি প্রোডাকশনও করি, যখন অভিনয় করি বা লিখি, এই সবকটা অর্থ দিয়েই তো ধরে নাও আমি যা জামা কাপড় পরে আছি, যা বাড়িঘর রয়েছে, সেটা সেখান থেকেই আছে। তো সেটাই আনন্দে যে বাকি আরো বাংলায় এত ভালো ভালো ভার্সেটাইল ট্যালেন্ট আছে। মানে আমি দেখো, আমার টিচার পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জি, চন্দন সেন, রজতাভ দত্ত, কৌশিক সেন, রাজেশ শর্মা, ঠিক আছে, আমার যারা সিনিয়র রয়েছে, যাদের কাজ আমার তার মানে খুব মজার লাগে, দারুণ লাগে আর কি, শেখবার মতো মনে হয়। এরা আমার দাদা, বন্ধু কাম টিচার। তার সঙ্গে সঙ্গে আমি যাদের সঙ্গে কাজ করছি, যিশু, পরমব্রত, আবির, নতুনদের মধ্যে আমি বলতে পারি ধরো অনির্বাণ, অম্বরী, সৌরভ দাস, আরো আরো প্রচুর ছেলে মেয়ে রয়েছে, ঠিক আছে, তাদের সঙ্গেও শিখছি। আবার নতুনদের মধ্যে এদিকে ঋত্বিক আছে, ওদিকে ঋতব্রত আছে, তারপর ঋদ্ধি আছে। তবু আমি বলবো যে ছোটদের থেকেও তো শেখার আছে, শেখবার তো শেষ নেই, প্রত্যেকটা মানুষেরই শেখবার শেষ নেই। দেখছো তারা এই কথাটা মনে রাখবে। তো উনি মানে আমার এই যে অনেকে বলেন না শিশু শিল্পী বলে কোনো শিল্পী হয় না, অরিত্র তোমার শিশু শিল্পী। হ্যাঁ, অরিত্র খুব সেন্সেবল, বরাবরই ছেলে, ও ওর মায়ের সঙ্গে আসতো। এখন প্রচন্ড টেলিভিশনে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত রাখে, কারণ ও খুব একটা গুরুত্বপূর্ণ কাজ করে সিনেমা, সেটাকে ও কালারিস্টের কাজ করে। আমরা কালারিস্ট বলতে একটু দর্শকদের বলে দিই যে বিভিন্ন দৃশ্যে আপনারা দেখবেন কোথাও আকাশটা খুব সুন্দর, কোথাও গাছপালাগুলোকে দারুণ সবুজ লাগছে, আবার কোথাও অদ্ভুত একটা টোন দেখতে পাচ্ছেন আপনার, দেখে মনে হচ্ছে অরিজিনাল, কিন্তু তার মধ্যে একটা মায়াবী জিনিস তৈরি হচ্ছে। আবার কোথাও খুব রাফ একটা পরিবেশ তৈরি করছে। সিনেমাটোগ্রাফার যাদেরকে সোজা ভাষায় আপনারা ক্যামেরাম্যান বলেন, আচ্ছা ময়দানের ক্যামেরাম্যান কিন্তু বাঙালি, তুষার কান্তি ঘোষ। তুষার, সে বম্বে তাবর তাবর সিনেমার, যেমন আমাদের শীর্ষ রায় রয়েছেন, ঠিক আছে, অভিক দা রয়েছেন, যারা প্রশংসার সঙ্গে দারুণ কাজ করছেন, তেমনি তুষার কান্তি ঘোষ। মিউজিক করেছে এআর রহমান, মানে তার তো ছেড়ে দাও, মানে আমার ড্রিম একটা অ্যাচিভ করে যে ওনার সঙ্গে কাজ করলাম। তো যাই হোক, আমি প্রথম সিনেমা করেছিলাম নাসিরুদ্দিন সাহেবের সঙ্গে মাইকেল, কিন্তু যে কোনো কারণেই টেকনিক্যালি এই সিনেমাটা
প্রযোজকদের মধ্যে যে কোনো সমস্যা হওয়াতে সেটা হলে রিলিজ করেনি। 2011-তে করেছিলাম। ওটা আমার ড্রিম ছিল যে আমি নাসিরুদ্দিন সাহেব, যাকে আমি আমার অন্যতম প্রধান শিক্ষক হিসেবে মনে করি, আমি কেন অনেকেই মনে করে যারা পর্দার অভিনয়কে গুরুত্ব দেন, তার সঙ্গে কাজ করা হয়েছে। তারপরে এই অজয় দেবগন স্যারের মতো এরকম তাবড় একটা ভার্সেটাইল একটা অ্যাক্টর, প্লাস গজরাজয়ের মতো দিগ্গজ অভিনেতা, তাদের সঙ্গে কাজ করা। প্রিয়া মানেজির সঙ্গে অজয় দেবগনের স্ত্রীর চরিত্রে যিনি অভিনয় করেছেন, দারুণ অভিনেত্রী, তার সঙ্গে কাজ করার সুযোগ হয়নি, মানে একই ফ্রেমে হয়নি। বাহারুল ইসলামের সঙ্গে কাজ করলাম, যিনি অঞ্জন দা, আমি যার কথা বলতে বলতে ভুলে গেছিলাম, যিনি প্রাক্তন যে প্রেসিডেন্ট ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের প্রথম ধাপে যিনি প্রেসিডেন্ট ছিলেন, ওনার নাম বাহারুল ইসলাম। উনি আসামের মানুষ, বাংলা বলতে পারেন। আচ্ছা, পরিচালকে একটু একটু বাংলা বলতে পারেন, ঠিক আছে। গজরাজও বাংলা বলতে পারেন। অজয়জি বাংলা একটু একটু বুঝতে পারেন। তো অজয়জি অফারটা দিয়েছিলেন কাজল ম্যামের সঙ্গে, হলো না আনফরচুনেটলি, যে কোনো কারণে। পরে হয়তো তোমায় আমি একটু ইন্টারাপ্ট করে বলছি, এই যে বাংলার কথা বললে না, আমরা সবসময় বাংলা বলতে নিজেদের আরো কোণঠাসা করতে করতে চলে যাই। এমনকি এমন মানে আমি এটা বারবার বিভিন্ন ইন্টারভিউতে বলেছি যে আমরা নিজেদের ছেলে মেয়েদেরই বাংলাটা শেখাই না। হ্যাঁ, মানে আমরা একটা অদ্ভুত আইডেন্টিটি দিয়ে তাদেরকে বড় করি। তুমি এই যে যাদের যাদের কথা বললে তারা বাংলা জানেন এবং বলেনও। আমি নিজে ইন্টারভিউ নিয়েছি মহেশ ভাটের সঙ্গে, সম্পূর্ণ বাংলা ইন্টারভিউ। অক্ষয় কুমারের সঙ্গে সম্পূর্ণ বাংলা ভাষায় ইন্টারভিউ। সুভাষ ঘাইয়ের সঙ্গে সম্পূর্ণ বাংলা ভাষায় ইন্টারভিউ। এবং আমি সবাইকে জানাই এটাই যে আমরা বাংলার তারকাদের নিয়ে এত গর্ব করি। তোমরা এত বড় বড় কাজ করছো, ওনারাও কিন্তু বাংলা ভাষাটাকে সমভাবে শ্রদ্ধা করেন। হ্যাঁ, এবং এই যে আর্টিস্টিক ওয়ার্ল্ড যেটা, সেখানে বাংলা অ্যাজ ল্যাঙ্গুয়েজ অনেক উপরে আছে। তুমি কি মনে করো? আমি আচ্ছা, আগে তুমি বলে নাও যে ওই কাজলজির সঙ্গে যে। হ্যাঁ, এবার ওই ছবিটা মানে কাজল ম্যাডাম আমার খুব পছন্দের অভিনেত্রী। আমি তার এর মাঝখানে একটা হিন্দি ওয়েব সিরিজ করছিলাম কে কে মেননের সঙ্গে, রণবীর শরীর সঙ্গে। দুজনেই ব্রিলিয়েন্ট অ্যাক্টর। ওটা বিবিসি প্রোডাকশনের, সৃজিত মুখার্জি ডিরেক্ট করছিল, তারপর রোহন সিপ্পি ওই শোলের হাত ধরেই চলে আসে আর কি। রমেশ সিপ্পিজির রক্ত। হ্যাঁ, এবার তারাও হালকা হালকা বাংলা শব্দটা বলে, যেমন আমরা পাঞ্জাবি, বাংলা, এইগুলো না অল্প বিস্তর মানুষ কিন্তু জানেন। আমি মজার জায়গাটা হয়েছিল যেটা, সেখানে আমি শুটিং করছি, তো এমনি তো কে কে স্যার, কে কে মেনন খুব আড্ডা মারেন আমার সঙ্গে। ঠিক তারপর যেটা হয়, আর একজন অভিনেত্রী আসেন, কীর্তি কুলারি, দারুণ ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস, দারুণ। সে প্রথম দিন আমার সঙ্গে কথা বলে আমাকে বললো, দাদা मैं कीर्ति, आप शॉर्ट में के सर तो है, मुझे की बोल सकते हैं। আলম হ্যাঁ দাদা, আমার জীবনের একটা আশা আছে, গড় গড় করে বাংলায়। বললাম क्या क्या নেই? কি বলুন? আমি একে তো অবাক হয়ে যাচ্ছি। ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস। अगर मैं जिंदगी में চ্যাপলিনে আপনার মতো অ্যাক্টিং করতে পারতাম। তো এটা বম্বেতে আর কি স্টুডিওতে হচ্ছে, পাহাড়ের মাথায়। আমি অবাক হয়ে গিয়ে বললাম যে आपको चैपलिन के बारे में पता है? बोला मैं 4 बार देखा, 4 टाइम्स। और আমি চাই, মানে आई एम रियली प्राउड टू से कि हम लोग एक संग काम कर रहे हैं। তো প্রচুর বাঙালি, আমি বললাম যে ধরো শাশ্বতদা এখন বম্বের খুব প্রয়োজনীয় একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছেন, ঠিক রাজেশ শর্মার মতোই। তো পরমব্রত খুব সুন্দর কাজ করছে, যিশু হিন্দির সঙ্গে সঙ্গে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরো বড় জায়গা বানিয়ে ফেলেছে। এটা তো অসম্ভব ভালো লাগে, এবং আমি বিশ্বাস করি যে এখান থেকে আরো যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, অভিনয়টাই সম্বল যদি হয়,
তো তাহলে তার জন্য কিন্তু জায়গা খোলা, হ্যাঁ পড়ে থাকতে হবে, আমাদের একটুখানি গেতোপনা আছে। আবার আড়মোড়া ভেড়ে আবার বাংলা বাংলাদেশ, ছেড়ে হ্যাঁ। বোম্বাইতে যাব, সেখানে সম্মান রোজগার হুম, যথেষ্ট রকম বেশি। আহ বুমবাদা করছেন এই বয়সে, মানে এতদিন ধরে উত্তম কুমারের পর তারপরই তো বাংলা সিনেমাতে আমরা তাকে হুম, স্থান হুম, দিই, হুম, 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 একদম। গর্বের সঙ্গে দিই। তো এই লোকটাও এই বয়সে এসে হুম, নিজে ছুটছেন হুম, যাতে সবাই দেখতে পায়। আর বাংলাকে সবাই জানে, বাংলাকে সবাই রেসপেক্ট করে। বাংলা সিনেমার গল্পটা যদি একটু, আমার নিজের এটা মনে হয়, যদি গল্প লেখবার সময় লেখকদের যদি একটুখানি গুরুত্ব বেশি দেওয়া হুম, হয়, হুম, পারিশ্রমিক বেশি দেওয়া হয়, সম্মানটা যদি একটু বেশি দেওয়া হয় এবং সময়টা একটু বেশি হুম, দেওয়া হুম, হয়, তো তাহলে কিন্তু গল্পই আসলে লোককে টানে, ঠিক, গল্পই টানবে। শুধুমাত্র পারফরমেন্স দিয়ে বসিয়ে রেখে দেওয়া যায় না। ঠিকই। সিনেমা হল থেকে লোকে গল্প নিয়ে বেশি বেরিয়ে দেখে। আসেন। হুম, আর যে যে যাই অভিনয় করুক না কেন, হুম, হুম। যার যতই ডায়লগ থাকুক না কেন, মানুষ ঠিক করে নেন তিনি হৃদয় কাকে নিয়ে বেরোবেন। এটা দারুণ, দারুণ কথা। ময়দানে আরো একবার ফিরছি আমি। এই যে ময়দান কথাটা তো একটা বিশাল এবং বহুল, মানে শুধুমাত্র ওটা সবুজ মাঠ বোঝায় না। ময়দান রাজনীতিরও, ময়দান ইতিহাসেরও, এবং ময়দান সিনেমা জগতেরও। যদি ইতিহাস আশ্রয় করে সিনেমা জগৎটাকে দেখা হয়, তাহলে নিউ থিয়েটার্সের সময় এখানে বাংলা ছবি তৈরি হতো, সঙ্গে হিন্দি ছবি এখানেই তৈরি হতো, মানে আমার ডাবল আমার ভার্সন ছবি। আমার বাড়ির পাশে ইন্দ্রপুরী, হ্যাঁ। ঠিক রাস্তার আমার বাড়ির উল্টো দিকে ইন্দ্রপুরী স্টুডিও, এবং সেখানে রাজ কাপুরদের মতো দিগ্গজ হুম, পরিচালকেরা, আমি বাঙালি পরিচালকদের কথা বাদ দিচ্ছি, দিগ্গজ যারা হুম, যারা হুম, হুম, ছিলেন হুম, আর কি, সেটা শক্তি সামন্ত থেকে শুরু করে অজয় বাবু থেকে শুরু হুম, করে হুম, বাসু বাবু থেকে শুরু করে বাসু চ্যাটার্জি, আমি তাদের কথা বাদ দিচ্ছি। মানে তারা তো অবশ্যই বাংলার হুম, সঙ্গে হুম, তাদের হুম, একটা হুম, অন্য হুম, আবেগ রয়েছে, যারা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে হুম, বড় করে তুলেছেন, তারা একদম, করে তুলেছেন বাঙালিরা। ঠিক আছে, একদম। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি শুরুই হয়েছে এখান থেকে। একদম। সেই ইতিহাস কিন্তু গোপন হয়ে গেছে, হুম। তাই না? সেই ইতিহাস, মানে এই এই যে এই গোপন রাখা, চেপে দেওয়া, কেটে দেওয়া, এই যে এই হানাহানির এই ইতিহাসটা, এটা কোনোভাবে ময়দানের কাহিনীটাকে আরো বেশি করে রূপকার্থে আমাদের কাছে রেলেভেন্ট করে হ্যাঁ তুলেছে। হয়তো, মানে হুম, যেমন যেমন রহিম এবং সাহেবের হ্যাঁ, গল্পটা গল্পটা। যেমন বাংলার হয়ে যাওয়া গল্প, হুম, মানে ঘটনা সেটা চাপা পড়ে যাওয়া, ঠিক তেমনই কিন্তু বাংলা হাত ধরেই যে হিন্দি ফিল্ম হ্যাঁ, ইন্ডাস্ট্রির বড় হয়ে ওঠা, সেই ইতিহাসটাও কিন্তু চাপা পড়েছে। আমার মনে হয় যে এটাকে খুঁড়ে বার করবার দায়িত্ব কিন্তু আমাদের যারা বাংলার যারা জনপ্রিয়তম হ্যাঁ, যারা হ্যাঁ, পরিচালক রয়েছেন, সৃজিত, কৌশিক, শিবু নন্দিতাদি হুম, হুম। বা অতনুদা, সবার নাম একটু মনে করে করে বলো। বাকি যারা যারাই হ্যাঁ, রয়েছেন আর কি। না, বাকি যারা বললে তো হবে না, ঠিক সবার আছে, নাম সেটা যাই হোক না কেন, আহ, মানে যারা এই ধরনের ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে কাজ করেন, রাজও এখন হুম, আহ, অন্য ধরনের সাবজেক্ট নিয়ে কাজ করছে। তো যারাই হয়ে রয়েছেন আর কি, সেখানে আমি নতুনদের মধ্যে বিরসা বলি, মৈনাক বলি, আহ, যারাই রয়েছে হুম, এখন, তো এসবিএফ ভেঙ্কটেশ ফিল্মস, হুম, বা এখানে এসকে মুভিজ ধানুকা, বা সুরিন্দর ফিল্মস, তো তাদেরও কিন্তু এটা ভাবা উচিত, যদি আচ্ছা, করতে পারেন তারাই পারবেন। ঠিকই। বম্বে দেখুন, কি হয় শর্মিলা, আমি অনেক সময় বড় হয়ে গেলে আমি আমার অতীত ইতিহাসকে অস্বীকার করতে করতে চাই বা পারি, এটা এই সময়ের একটা ট্রেন্ড হয়েছে। ট্রেন্ড হয়েছে, একদম। আমি যে ধুলো কাদা মেখে আস্তে আস্তে বড় হয়ে রয়েছি, আমি ধুলোটাকে ভুলতে চাই, আমি ধুলোটাকে অস্বীকার করি, আমার খেতে না পাওয়া স্ট্রাগলটাকে অনেক সময় অনেকে চেপে দেয়। হুম, হুম, কারণ লোকে যেহেতু সোশ্যাল মিডিয়াতে, আমরা যখন আমাদের ছবি তুলে দিই তখন আমরা বাড়ির রংচটা দেওয়ালটা ছবি দিই না, হুম, আমার চামড়া কুঁচকে যাওয়া বাবা মায়ের ছবিটা খুব একটা দিই না, আমার যে জামার সেলাই খুলে গেছে, একটা বোতাম ছেঁড়া, সেই জামাটা যেটা আমি রোজ পরি, আমি হুম, সেই ছবিটা দিই না। আমি ঘরের মধ্যে কোনো একটা জায়গায় যেটা দারুণ দেখতে লাগছে ক্যামেরাতে, হুম, সেইটুকু জায়গা থেকে দাঁড়িয়ে ভিডিও করি বা কথা বলি। হুম, আমি সেই জামাটা বার করি যেটা আবার হয়তো ছবি তুলবার পর আবার তুলে রেখে দেবো হুম, ন্যাপথলিন দিয়ে। হুম, হুম, তো এটা তো আমরা, হুম, আমাদের এই বাথরুমের মগ থেকে চুঁইয়ে জল পড়ে, আমাদের ট্যাপ বন্ধ করে দেওয়ার পর ফোঁটা ফোঁটা জল পড়ে,
ঠিক আছে, আমাদের ঘরের মধ্যে লক্ষ্মীনারায়ণ ভান্ডারের ক্যালেন্ডারটা আছে, সেটা পাখা চালালে দেওয়ালে দুলে একটা ইউ টাইপের রং চটিয়ে দাগ করে দেয়, আমরা সেই ছবিটা দিই না। ঠিক তেমনই মানে আমরা ইনস্টলমেন্টে বড়লোক হওয়া মধ্যবিত্ত বা বড়লোক সাজা মধ্যবিত্ত, আমরা সেটাকে বয়ে নিয়ে বেড়াতে পছন্দ করি। আমরা এখন বাড়িতে রান্না কম করি, টুক করে মোবাইলে অন্যরা রান্না করবে দিয়ে যাবে সেটা চাই, বা ফ্যামিলি নিয়ে সন্ধ্যাবেলা খেতে যাই, এর মধ্যে অপরাধ নেই। কিন্তু আত্মীয় স্বজন এসে বাড়িতে 4 দিন থাকুক, তুই কি মাছ খাবি জানো, ইলিশটা নিয়ে আসছি, এইটা বলতে গেলে ভাবতে হয় যে ফ্রিজের ডাবল ডোর ফ্রিজের ইএমআইটা দেওয়ার খরচটা কি চলে যাচ্ছে, কারণ বাংলা ইকোনমিক্যালি তো সেই জায়গায় গ্রো করেনি, কিন্তু আমরা স্মার্টনেসের জায়গায় গ্রো করে গেছি, ফলত আমাদের খরচগুলো বেড়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে এই হ্যাবিটগুলো এসছে, এগুলোর মধ্যে কোনোটাই অন্যায় নেই, ভুল নেই, কিন্তু যারা আমাদের বাংলার ডেভেলপমেন্ট করাবেন তারা তো এটা পারেন।